আচ্ছা, মানে মিউট করা ছিল খুব সম্ভব। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা শোনেন, এই কে আছে এই ব্যাচের ক্যাপ্টেন? কে? নাদিম? জি স্যার, সি সেকশন। 37, 37-এর ডি। সি, ডি তে রিফাত। আচ্ছা, সি কি অ্যাড হয়েছে এখানে? জি স্যার, সি অ্যাড হয়েছে। আচ্ছা, সি জি আর ডি স্যার, তাই তো? সিডি। জি স্যার, সিএডডি। ঠিক আছে। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে যে এক্সাম নিয়ে কনফিউশনে ভোগা যাবে না, হ্যাঁ? যে টপিকগুলো পড়ানো হয়েছে এর ভিতর থেকে যে কোনো ভাবে প্রশ্নপত্রে টাচ করলে প্রশ্নপত্র ঘুরিয়ে হইতে পারে। প্রশ্ন বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে ক্রিয়েটিভ প্রশ্ন হইতে পারে। এখন টপিক রিলেটেড প্রশ্ন কোনোভাবে টাচ করলেই ওইটা লিখে আসতে হবে অ্যান্সার নিজের মতো করে। মানে প্রশ্ন যেভাবে ঘুরবে আপনারা সেভাবে ঘুরবেন, ঠিক আছে? তো বেসিক কিছু জিনিস তো অবশ্যই পড়ে যেতে হবে, না পড়লে তো আপনার ওই আহ, ওটা তো টাচ করতে পারবেন না আর কি, ঠিক আছে? হ্যালো। জি স্যার। স্যার জি কোন স্যার। স্লাইড থেকে স্যার কত আচ্ছা মার্ক আসবে এই আচ্ছা, জিনিসগুলো? এখন আমি শুরু থেকে আমি একটু টাচ দিচ্ছি। আমি যে স্লাইড যেগুলো আপনাদেরকে দিয়েছি, হ্যাঁ, সেই ওয়াইজ আমি একটু ডিরেকশন দিচ্ছি, হ্যাঁ। সেটা হচ্ছে আমি প্রথমে পড়িয়েছিলাম হচ্ছে যে বাংলাদেশের এভলিউশন অফ দ্য নেম অফ বাংলাদেশ। এটা আমি শুধু একেবারে খুব সংক্ষিপ্ত আকারে পড়াইছিলাম, হ্যাঁ। জি যে স্যার। ওই আপনার তীর চিহ্ন দিয়ে দিয়ে আর কি এভলিউশনটা কিভাবে হয়েছে শুধু ওইটুকু দেখানো হয়েছে। এখন যেহেতু মিড টার্ম কোয়েশ্চেন, তো মিড টার্ম এক্সাম, এখানে হচ্ছে যে এটা একটু ডিটেলস আসতে পারে। সেটা হচ্ছে বিভিন্ন যুগে বাংলাদেশের এই নামের এভলিউশনটা কিভাবে হয়েছে। এটা আমি মিড টার্ম সিলেবাস নামে যে ইয়েটা দিয়েছি, শিট দিয়েছি, এখানে হচ্ছে যে 2 নম্বরে এটা দেওয়া আছে। 2 নম্বর এভলিউশন অফ দ্য নেম অফ বাংলাদেশ, 2 নম্বর সিরিয়ালে এটা দেওয়া আছে স্যার। স্যার এটা স্লাইড একটু আপনারা ওইভাবে পড়েন। স্লাইড না, স্যার মিড টার্ম সিলেবাস পিডিএফ যে ফাইলটা দিয়েছি আমি। একটু স্ক্রিন শেয়ার দেওয়া যায় কি? আচ্ছা, স্ক্রিন শেয়ার দিতে হবে। আচ্ছা, আমি হচ্ছে মোবাইল থেকে অন করছি, তো আমার ল্যাপটপে একটু ঝামেলা হচ্ছে আর কি। তো মিড টার্ম আমি এখানে হচ্ছে যে আপনাদের দাঁড়ান, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সবাইকে দিয়ে দিয়েছি এটা মিড টার্মের সিলেবাস জি নাম স্যার, করে বুঝতে যে পারছি। ওকে স্যার। sheet। আচ্ছা, ওই শিটে 1 নম্বরে আছে হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। হ্যাঁ, বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অফ বাংলাদেশ। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সম্পর্কে আমি একটা ক্লাস নিয়েছিলাম, একটা ক্লাসে টাচ দিয়েছিলাম। আপনারা সবাই মনে হয় এই সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। এখন এইটা ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই হোক না কেন, এই জিনিসটা যদি আপনারা বোঝেন তাহলে আপনারা টাচ করে আসতে পারবেন। হ্যাঁ, যেভাবে প্রশ্ন হোক না কেন আপনারা ঘুরিয়ে ফিরিয়ে লিখবেন। স্যার ওই যে যেরকম চ্যালেঞ্জ গুলো। ডেমোগ্রাফিক হ্যাঁ, ডিভিডেন্ড হ্যালো। মানে? জি স্যার। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে যে আপনার যখন একটা কর্মক্ষম মানুষ। হ্যাঁ, একটা দেশের মোট জনসংখ্যার যখন কর্মক্ষম লোকের সংখ্যা বেশি হয়, হ্যাঁ, তখন সেই এটাকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এখন আমাদের বাংলাদেশে 2000 সাল থেকে আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা শুরু হয়েছে, অর্থাৎ 15 থেকে 63 বছর, 64 বছর এই এজের জনসংখ্যা আমাদের বেশি। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের জন্য একটা পজিটিভ দিক। এইটাকে যদি বিপুল ভাবে এদেরকে যদি এমপ্লয়মেন্ট করা যায় বা বিভিন্ন রকম ভাবে ট্রেনিং দিয়ে, হ্যাঁ, এদেরকে যদি ইউটিলাইজ করা যায় তাহলে একটা দেশকে সামনে নিয়ে যাওয়া সম্ভব, বা ডেভেলপমেন্টের বিভিন্ন রকম পর্যায়ে উন্নীত করা সম্ভব একটা দেশকে। আর ওই যে চ্যালেঞ্জ আছে যে এই পিরিয়ডটা বেশি দিন থাকে না এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের। এর একটা নির্দিষ্ট সময় আছে, 20 থেকে 30 বছর। যেহেতু 20 থেকে 30 বছর এটা দ্রুত শেষ হয়ে যায়, তাহলে এটা আমরা এই সময়টা যদি কাজে না লাগাইতে পারি তাহলে এই এজের এরা হচ্ছে যে ওই 64 বছর পার হয়ে যাবে, অর্থাৎ 65 বছরে পার হবে। তখন আমরা এদেরকে আর কাজে লাগাইতে পারবো না, বা এদের একটা বিপুল জনসংখ্যা এদেরকে আমরা যদি চাকরি না দিতে পারি তখন এরা হচ্ছে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ বা এই যে আপনার হচ্ছে যে সন্ত্রাসী কার্যকলাপ, বা মনে করেন যে বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপের সাথে যুক্ত হয়ে যেতে পারে। এটা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। আরো কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, আমি তো অত এখন বলতে পারবো না, জাস্ট আপনারা একবার বললে এটা আপনাদের জন্য খুবই ইজি। হ্যাঁ, এটা মানে আর স্যার, কি। এখানে আমাদের মেন কি কি উল্লেখ করতে হবে একটু যদি বলতেন। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড জিনিসটা কি আর এর চ্যালেঞ্জ কি, বাংলাদেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের চ্যালেঞ্জ কি, ঠিক আছে? এই দুইটা সম্পর্কে একটু আইডিয়া থাকলে আপনারা হচ্ছে যে এই প্রশ্ন যেভাবে হোক না কেন আপনারা এর উপরে টাচ করে আসতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। হ্যালো। স্যার কত মার্কস আচ্ছা থাকতে পারে? মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি বলে দিতেন। আচ্ছা, মার্ক ডিস্ট্রিবিউশন আমি সাজেস্ট করেছিলাম হচ্ছে
2, 3 এরকম করে, হ্যাঁ, কিন্তু প্রশ্ন মডারেশন হয়েছে এবং মডারেশনের যে যারা হচ্ছে মডিউল লিডার থাকে এবং সিনিয়র টিচার যারা, হ্যাঁ, তারা হচ্ছে মডারেশন করে। এখন সম্ভাবনা হচ্ছে যে 2-3 মার্কস থাকবে না, হচ্ছে যে 5 মার্কের বেশি আর একটা হয়তো 10ও থাকতে পারে এরকম। বুঝতে পারছেন? কয়টা কোশ্চেন থাকবে? আচ্ছা, এখন কটা কোশ্চেন? ওই যে তাহলে 5 মার্কের যদি হয় তাহলে মনে করেন যে 25 মার্ক, তো তাহলে 4-5 20, আর একটা মনে করেন যে একটা মনে করেন 10 মার্ক, এই সরি 25 মার্ক, তাই না? তাহলে হচ্ছে যে ওরকম একটা 10 আর বাকি কত থাকে? বাকি হচ্ছে ওকে স্যার, 15। বুঝতে টোটাল তাহলে চারটা স্যার, ওইভাবে আর চারটা কি। question। আচ্ছা, তো এখন এখন মার্কস দিকে ভয় পাবেন না, ঠিক আছে? কোনো প্রশ্নে মনে করেন যে 10 দিয়ে দিল, হ্যাঁ, আপনার দেখে একবার ঘাবড়াই গেলেন, কি লিখবো, হ্যাঁ, এই এত মার্ক কিভাবে? খাতা আমি দেখবো, ঠিক আছে? কাজে আপনার বেসিক ইনফরমেশন গুলো সুন্দর করে লিখে আসবেন, যা শিটে পড়ানো হয়েছে এই সম্পর্কে বেসিক যে জিনিসগুলো আমি এখন বলবো এগুলা সম্পর্কে একটু ভালো করে পড়ে যান। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন যেভাবে হোক না কেন আপনারা টাচ করে আসতে পারবেন, ঠিক আছে? এই আচ্ছা, তো এখন আমি পড়াছিলাম ওই যে বাংলাদেশের নামের যে এভলিউশন, ওইটা একটু ডিটেলস পড়বেন বিভিন্ন সময়ে, যেমন মুঘল আমলে, তারপর হচ্ছে যে এই আপনার ব্রিটিশ পিরিয়ডে, বা হচ্ছে যে আপনার ওখানে সিরিয়ালে দেখবেন যে বিভিন্ন পিরিয়ডে বাংলাদেশের নামটা কিভাবে বিবর্তন হয়েছে একটু দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, এটা পড়বেন। হ্যাঁ, এটা স্যার শুরুর দিকে, তো এখানে কি এটা পড়বেন। সবগুলাই লিখতে হবে হ্যাঁ, এখন যদি কোশ্চেন যদি এইটাই মনে করেন 10 নাকি মার্কে দিয়ে দিবে, কোশ্চেনে স্পেসিফিক ভাবে দেওয়া থাকবে? এটা যদি 10 মার্ক না, এভলিউশন অফ দ্য নেম অফ বাংলাদেশ যদি থাকে তাহলে আপনার এরকম হইতে পারে যে বিভিন্ন যুগে, ঠিক আছে, বাংলাদেশের নাম কিভাবে বিবর্তন হয়েছে, তখন আপনার এই যে যে জি যুগগুলো স্যার, এখানে বুঝতে উল্লেখ করা আছে পারছি। মুঘল, তারপর অন্যান্য পিরিয়ড গুলো, এই পিরিয়ডে আপনারা ভাগ ভাগ করে লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের উপরে আমি শুধু আপনাদের পড়াইছি। দর্শন ল্যাঙ্গুয়েজ নিকট মুভমেন্টের উপরে নিকট আপনারা নিকট পড়বেন হচ্ছে কালচারাল এন্ড ইকোনমিক সিগনিফিকেন্স, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক গুরুত্ব কি ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের। এটা আপনারা যতটুকু পড়ছেন এতটুকু, এর বেশি আর পড়ার দরকার নেই, ঠিক আছে? কুইজের জন্য যা পড়ছিলেন, আর আর এর এর থেকে আর বিস্তারিত কিছু পড়ার দরকার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে যে সরকার পড়াইছিলাম, হ্যাঁ, সরকার কি কত প্রকার। এখন সরকার কি কত প্রকার এগুলো পড়ার দরকার নেই, আপনারা পড়বেন হচ্ছে যে বাংলাদেশের সরকারের 3টা বিভাগ, হ্যাঁ, 3টা বিভাগের ভিতরে এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আর হচ্ছে লেজিসলেটিভ। এর ভিতরে আপনারা জুডিশিয়ারির উপরে বেশি গুরুত্ব দিবেন। আর যদি আর একটা পড়তে চান সেটা হচ্ছে লেজিসলেটিভ, যেটা আপনাদের ওই যে আইন বিভাগ যেটা। তবে আবারও বলছি, জুডিশিয়ারির উপরে বেশি গুরুত্ব দিবেন। বাংলাদেশের বিচার বিভাগের ফাংশন কি, হ্যাঁ, মানে কিভাবে ফাংশন করে, আর এর প্রপারলি ফাংশন করার জন্য বাধা কি, সেটা হচ্ছে যে ইংলিশে ব্যারিয়ার হতে পারে বা কনস্ট্রেইনটস হতে পারে, যেভাবেই বলুক না কেন, হোয়াট ইজ দ্য কনস্ট্রেইনটস অফ প্রপার ফাংশনিং বা ইন্ডিপেন্ডেন্ট ফাংশনিং অফ জুডিশিয়ারি অর্গান অফ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট, হ্যাঁ, মনে করেন এরকম জানতে চাইলো, বা এরকম সাম্প্রতিক দেখা যাচ্ছে যে যে বর্তমান বাংলাদেশের প্রধান বিচারপতির অপসারণ, বা এই প্রেক্ষাপটে আপনি কি মনে করেন যে বাংলাদেশের জুডিশিয়ারি বা বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে? হ্যাঁ, দিয়ে আরো উল্লেখ করে দিল যে আহ বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনভাবে ফাংশন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বা কি কি করা দরকার, বা এর বাধা কি কি স্বাধীনভাবে ফাংশন করার জন্য। কারণ আমি গভর্নমেন্টের ক্লাসে পড়াইছিলাম আপনাদের যে সরকারের যে 3টা বিভাগ, এই 3টা বিভাগ এরা হচ্ছে যে আলাদা আলাদা, মানে তাদের আলাদা আলাদা ক্ষমতা আছে, কিন্তু এই ক্ষমতাগুলো প্রয়োগ করতে পারে না নির্বাহী বিভাগ। হচ্ছে এই বাকি যে 2টা বিভাগ আছে তাদের উপরে খবরদারি করে, যেরকম প্রধানমন্ত্রী, তার ইশারায় বিচারপতি চেঞ্জ হয়, তার ইশারায় বিচারপতি বসে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? গ্যার গ্যার জি করছে স্যার, কার? রিফাত কেউ মিউট একজনের করুন। মাইক মাইক জি কেউ স্যার, একজনের মিউট মাইক করছে। ওপেন আছে, একটু মিউট করেন। আচ্ছা, স্যার তো এখন হচ্ছে যে জুডিশিয়ারিটা একটু বলবেন, মানে অনেক নয়েজের জন্য বুঝতে পারি না কি জুডিশিয়ারি মানে হচ্ছে বিচার বিভাগ, বিচার বিভাগ, বিচার বিভাগ অর্থাৎ আমাদের যে সুপ্রিম কোর্ট আর হচ্ছে হাইকোর্ট, হ্যাঁ, এই 2টা মিলে মূলত আমাদের হচ্ছে বিচার বিভাগ। আর হাইকোর্টের আন্ডারে আরো এই যে আপনার জেলা আদালত, হ্যাঁ, এগুলো আছে, কিন্তু অত ডিটেলস আমি পড়াইনি, আপনাদের মূলত এই 2টা জানলে হবে, সুপ্রিম কোর্ট আর হচ্ছে যে আপনার হাইকোর্ট, ঠিক আছে? এই 2টা মিলে মূলত আমাদের জুডিশিয়ারি, বিচার বিভাগ। কিন্তু স্যার এই বিচার স্লাইডে তো বিভাগের, হ্যাঁ বলেন। সুপ্রিম কোর্ট নিয়ে জাস্ট লেখা আছে জুডিশিয়ারি।
সুপ্রিম কোর্টের আচ্ছা, দুইটা, একটা হচ্ছে হাইকোর্ট আর একটা হচ্ছে সুপ্রিম কোর্টের হচ্ছে আপিল কোর্ট। দুইটা ডিভিশন আছে, হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন আর ওটা হচ্ছে আপনার হাইকোর্ট, ঠিক আছে। হুম আচ্ছা, তা এইটার হচ্ছে যে এর সমস্যা হচ্ছে যে এখানে যে বিচারপতিগুলো নিয়োগ হয়, এই বিচারপতিগুলো সব রাষ্ট্রপতি নিয়োগ দেয়। হ্যাঁ, তা রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার কারণে রাষ্ট্রপতি হচ্ছে নির্বাহী বিভাগ থেকে আসা, অর্থাৎ এক্সিকিউটিভ বিভাগ থেকে আসা। তো কাজেই তার পছন্দ মতো দলীয় ক্যাডার নিয়োগ দিতে পারে, যুবলীগ বা আওয়ামী লীগ বা বিএনপি হইলে যুব দলের ক্যাডার নিয়োগ দিয়ে দেয় মনে করেন। হ্যাঁ, আমি এটা হচ্ছে সব থেকে বড় বাধা। এর কারণে কি হয়, তার মানে আপনার নিয়োগের ক্ষেত্রে হচ্ছে ঝামেলা হয়, রিক্রুটমেন্টের ক্ষেত্রে দলীয় প্রভাব। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার দলীয় প্রভাব এর কারণে, দলীয় প্রভাবে নিয়োগ হওয়ার কারণে এরা হচ্ছে করাপশন করে, মারাত্মক আকারে করাপশন করে, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা হচ্ছে যে বেসিক আপনার বাধা আর কি, স্বাধীনভাবে বিচার বিভাগ ফাংশন না করতে পারার পেছনে, ঠিক আছে। অর্থাৎ নির্বাহী বিভাগ সরাসরি হস্তক্ষেপ করে, এখানে নিয়োগগুলো রিক্রুটমেন্ট হয় নির্বাহী বিভাগ থেকে। হ্যাঁ, যার কারণে এরা হচ্ছে যে মারাত্মক আকারে করাপশন করে। আপনারা আপাতত এই দুইটাই জেনে রেখেন, এই দুইটা মোটামুটি টাচ করলে হবে আর কি, ঠিক আছে। আরো অনেক সমস্যা আছে, তো এই দুইটা হচ্ছে বেসিক সমস্যা, বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা, আর বিচার বিভাগের ফাংশন গুলা ওই শিটে দেওয়া আছে, ওইগুলো একটু পড়েন। আচ্ছা, স্যার 5টা যেহেতু ফাংশন যে দেওয়া আছে, ওই 5টা ফাংশনই তো জুডিশিয়ারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুডিশিয়ারি ফাংশন, ফাংশন অফ দ্য জুডিশিয়ারি অর্গান অফ বাংলাদেশ। ঠিক আছে, আর বুঝতে এখানে পেরেছি। ওই যে গভর্নমেন্টের সংজ্ঞা বা ওই যে গভর্নমেন্ট কত প্রকার কি কি, হ্যাঁ, এই সমস্ত অত পড়ার দরকার নেই, ঠিক আছে, আমি ছোট করে দিলাম। আচ্ছা, এবার আসছি কনস্টিটিউশন পড়াইছিলাম, সংবিধান। সংবিধান পড়াইছিলাম, সংবিধান কাকে বলে, কত কত প্রকার কি কি, অত পড়ার দরকার নেই। আপনারা পড়বেন হচ্ছে যে সংবিধানের, হ্যাঁ, একটা আইডিয়াল কনস্টিটিউশনের ক্যারেক্টারিস্টিক্স কোনগুলো বা ফিচার কোনগুলো সামগ্রিকভাবে, এটা কিন্তু বাংলাদেশের না। অর্থাৎ সামগ্রিকভাবে বা সারা বিশ্বে আপনি যদি সংবিধান বলতে যেটা বোঝেন, সেই সংবিধানটা যদি একটা আইডিয়াল কনস্টিটিউশন আমরা বলতে চাই বা একটা আদর্শ সংবিধান যদি বলতে চাই, সেক্ষেত্রে তার কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। সেই বৈশিষ্ট্যগুলো ওখানে দেখবেন আমার শীটে লেখা স্লাইডে দেওয়া আছে, স্যার, যে স্লাইড ফিচার্স অর নাম কি এটা? ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল কনস্টিটিউশন। এই স্লাইড গুলো আমি দিয়ে দিছি আপনাদের প্রত্যেক গ্রুপে দিয়ে দিছি, ঠিক আছে। যদি ক্যাপ্টেন আবার এগুলো একটু ফরওয়ার্ড করে দিও, বা স্যার আমি এই এখন মানে শেষে আমি আমি এর আবার চেয়ে আবার বেটার একটু হয় ফরওয়ার্ড স্যার, করে আপনি দিব। আপনি সবগুলো একটা গুগল ড্রাইভে রেখে ওই ড্রাইভটার লিংক দিলে এক জায়গায় থাকে। আচ্ছা, তো আমি তো পরপরই দিয়ে দিছি গ্রুপে, আবার এখন দেয়া জি লাগবে? স্যার, আমরা স্যার জি গ্রুপে স্যার, থেকে আছে আছে, অ্যাটাচ না সমস্যা থাকলে নেই। চলে যায় স্যার। স্যার আমরা কেউ আচ্ছা, ঠিক একজন আছে, আমি গ্রুপ আবার ফরওয়ার্ড করে দিচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা আবারও ফরওয়ার্ড করে দিচ্ছি আমি ক্লাস শেষে, আপনারা একটু দেখে নিয়ে নেন। কিন্তু আমি এসে যে যেগুলো সংক্ষেপ করছি এগুলো একটু মাথায় রেখেন। যেরকম সরকারের ক্ষেত্রে বলছি যে বিচার বিভাগের উপর বেশি গুরুত্ব দিবেন, বা এর বাইরে যদি কেউ একটু পড়তে চান তাহলে লেজিসলেটিভ বা আইন বিভাগ যেটা, ওইটারও প্রপারলি ফাংশন করা বা স্বাধীনভাবে ফাংশন করার ক্ষেত্রে বাধা হচ্ছে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ। নির্বাহী বিভাগ এখানে হচ্ছে হস্তক্ষেপ করে, আপনারা শুধু এতটুকু জানলেই হবে, ঠিক আছে। অর্থাৎ আপনার ওই যে আইন বিভাগ বা আমাদের যে পার্লামেন্ট, যেটা পার্লামেন্টে হচ্ছে, এখানে পার্লামেন্টের প্রধান হচ্ছে, এখানে স্পিকারের ভূমিকা মুখ্য থাকে। কিন্তু স্পিকার হচ্ছে ওই সবসময় দেখা এই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা ক্ষমতায় আসে তাদের দল থেকে স্পিকার হয়, যার কারণে ওই দল মানে তার ইচ্ছা মতো পার্লামেন্টকে হচ্ছে যে পার্লামেন্টের উপরে ছড়ি ঘোরায়, ঠিক আছে। হ্যাঁ, মানে কোন বিল ওখানে পাশ হবে না হবে সেগুলো হচ্ছে সব ক্ষমতাসীন দল এবং স্পিকার তারা যোগ সাজসে আর কি। এক কথা, এখানে করাপশন আছে, সরকারি দলের একচ্ছত্র আধিপত্য, ঠিক আছে। নির্বাহী বিভাগের হস্তক্ষেপ, এক কথা ইন্টারফারেন্স অফ দ্য এক্সিকিউটিভ অর্গান অফ বাংলাদেশ। তার মানে আপনার বিচার বিভাগের ক্ষেত্রেও একই সমস্যা, আইন বিভাগের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা, ঠিক আছে, তাদের প্রপারলি বা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করার জন্য। আচ্ছা, এখন প্রশ্নে জানতে চাই যদি যে হোয়াট ডু মিন বাই সেপারেশন অফ পাওয়ার, হ্যাঁ, যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো, তখন আপনারা বলবেন যে সরকারের যে তিনটা বিভাগ এরা হচ্ছে স্বাধীনভাবে আলাদা আলাদা বা আলাদা আলাদা ভাবে ফাংশন করার যে ক্ষমতা, সেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার, ঠিক আছে। পাওয়ার অফ দ্য থ্রি অর্গানস অফ বাংলাদেশ গভর্নমেন্ট টু ফাংশন ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে কাজ করার যে ক্ষমতা, সেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার, ঠিক আছে। অর্থাৎ আমাদের এক্সিকিউটিভের যেরকম ক্ষমতা আছে আলাদা, লেজিসলেটিভের ক্ষমতা আছে, জুডিশিয়ারিরও আলাদা ক্ষমতা আছে, কিন্তু সমস্যা হয় এক্সিকিউটিভ এই বাকি দুইটা বিভাগের উপরে হস্তক্ষেপ করে বা খবরদারি করে, তখন হয়ে যায় সমস্যা। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করার ক্ষেত্রে বড় বাধা। আচ্ছা, তাহলে সংবিধানের স্লাইডে আসলে পড়বেন যে একটা আদর্শ সংবিধানের কি কি ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য থাকে।
বৈশিষ্ট্য থাকে, তার আলোকে বাংলাদেশের সংবিধানকে আপনি কি আইডিয়াল কনস্টিটিউশন বলবেন নাকি ব্যাড কনস্টিটিউশন বলবেন? তা আমরা দেখি যে ওই আইডিয়াল কনস্টিটিউশনের বেশিরভাগ বৈশিষ্ট্য আমাদের ভিতরে আছে, কিছু ছাড়া। যেরকম আমাদের সংবিধান হচ্ছে রিজিড কনস্টিটিউশন। আপনাদের সামনে যদি স্লাইড থাকে তো দেখতে পারবেন যে এটা সহজে পরিবর্তন করা যায় না। ঠিক আছে, এই একটা সমস্যা। এরপরে আমাদের হচ্ছে গভর্নমেন্ট রেসপন্সিবল না। হ্যাঁ, আমাদের গভর্নমেন্ট যে জনগণের প্রতি দায়বদ্ধ, সেই দায়বদ্ধতা নাই। বুঝতে পারছেন? এই দুইটা হচ্ছে মৌলিক সমস্যা। একটা কি বলছি, একটা হচ্ছে আপনার এটা আমাদের কনস্টিটিউশন হচ্ছে রিজিড কনস্টিটিউশন, বা এটা চেঞ্জ করা খুব মানে কঠিন আর কি। রিজিড মানে যেটা সহজে চেঞ্জ করা যায় না। ঠিক আছে। আর একটা হচ্ছে যে এখানে মানে সরকার রেসপন্সিবল না, রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্ট ইজ নট এনশিওর। মানে আমাদের সংবিধান সরকারের যে দায়বদ্ধতা বা জবাবদিহিতা, এই জবাবদিহিতা নিশ্চিত করতে পারে না। এই দুটো সবচেয়ে বড় দুর্বলতা আমাদের কনস্টিটিউশনের। যার কারণে কিন্তু অন্যান্য যে ফিচার গুলো আছে, আমাদের সংবিধান লিখিত ভাবে একটা সিস্টেমেটিক উপায় লেখা হয়েছে, তারপরে এখানে রুল অফ ল এর কথাও লেখা আছে, এরপরে সেপারেশন অফ পাওয়ারের কথা লেখা আছে। কিন্তু এটাও লিখতে পারেন যে সেপারেশন অফ পাওয়ার লেখা আছে কিন্তু বাস্তবে মাঠে প্রতিফলন হয় না। এগুলো হচ্ছে আমাদের সংবিধানের দুর্বলতা। যার কারণে বেশিরভাগ ক্যারেক্টারিস্টিক গুলোই আমাদের সেই মানে ক্যারেক্টারিস্টিকের আলোকে আমাদের সংবিধানকে একটা আইডিয়াল কনস্টিটিউশনই বলা যায়। কিন্তু কয়েকটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে যে আমাদের সংবিধান রিজিড, সহজে পরিবর্তন করা যায় না। এরপরে হচ্ছে যে আমাদের সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে না, করতে পারে না আমাদের সংবিধান। এই 2-3টা পয়েন্ট লিখে দেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে মানে বেসিক্যালি আমাদের সংবিধান মূলত আইডিয়ালি ঠিক আছে, কিন্তু কয়েকটা বেসিক প্রবলেম আছে, মানে কয়েকটা প্রবলেম ছাড়া। মানে এটা হচ্ছে যে এই বিভিন্ন রকম ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে। আপনার মতামত এভাবে সুন্দর করে দিয়ে দিবেন আর কি। বেসিক ইনফরমেশন হচ্ছে এইগুলা। এরপরে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে ফরেন পলিসি, পররাষ্ট্রনীতি সংজ্ঞা পড়ার আপাতত দরকার নেই, এটা পরে পড়েন। এখন পড়বেন হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি অফ বাংলাদেশের কি প্রিন্সিপলস অফ বাংলাদেশ ফরেন পলিসি, বা স্যার মৌলিক স্লাইড নীতিমালাগুলো কি। হ্যাঁ, স্যার স্লাইডের নাম কি ওইটার, ওই কনস্টিটিউটের কথা বলছেন এখন? এটা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ ইন দা ফরেন অ্যাফেয়ার্স, ঠিক আছে স্যার। বাংলাদেশ ইন দা ফরেন অ্যাফেয়ার্স, ঠিক আছে, পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ। আচ্ছা, তো এখন তাহলে এখানে পড়বেন আচ্ছা হচ্ছে শান্ত হও। বাংলাদেশের কি প্রিন্সিপালস অফ বাংলাদেশ ফরেন পলিসি, বাংলাদেশের ফরেন পলিসির মৌলিক নীতিমালাগুলো কি, আর বাংলাদেশের ফরেন পলিসির জন্য বর্তমানে চ্যালেঞ্জ কি। হ্যাঁ, চ্যালেঞ্জ ওই যে আমি বলছিলাম, বর্তমানে হচ্ছে রোহিঙ্গা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যু আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ। এরপরে আছে আমাদের এই যে পলিটিক্যাল ডিসইউনিটি বা ন্যাশনাল ডিসইউনিটি, বা কি বলা যায়, ডিভিশন। হ্যাঁ, পলিটিক্যাল ডিভিশন, আমরা হচ্ছে রাজনৈতিক বিভাজন এখানে খুব বেশি। এই দুইটা সব থেকে বড় কজ। হ্যাঁ, মানে বর্তমানে আমাদের জন্য চ্যালেঞ্জ। কারণ হচ্ছে যে আমরা পররাষ্ট্রনীতি তৈরি করতে গেলেই আমরা কেউ ইন্ডিয়া পন্থী, কেউ হচ্ছে আমেরিকা পন্থী। হ্যাঁ, একটা ডিসিশন নিতে গেলে এখানে ইন্ডিয়া, আমেরিকা, এই সমস্ত, তারপরে জামাত আর একটা ফ্যাক্টর, তারা হচ্ছে যে এক এক দলের এক এক রকম দলীয় এজেন্ডা আছে, যার কারণে আমাদের ওই দেখা যাচ্ছে একটা ডিসিশনের ক্ষেত্রে ইউনিটি থাকে না। এই দুইটা হচ্ছে সব থেকে আমাদের বড় চ্যালেঞ্জ ফরেন পলিসির জন্য। এই আচ্ছা বর্তমানের কথা যদি বলেন, এগুলো একটু চিন্তা করলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওখানে আরো কয়েকটা পয়েন্ট লেখা আছে, আমি সময় অত যাব না আর কি, কারণ আমার আর একটা ব্যাচের ক্লাস নিতে হবে তো, আর 2টা ব্যাচ। স্যার দুইটা ফরেন বছর। পলিসিটা আরেকটু যদি বলতেন, মানে কি কি পড়বো? আচ্ছা, ফরেন পলিসি হচ্ছে কি প্রিন্সিপলস অফ বাংলাদেশ ফরেন পলিসি, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মৌলিক নীতিমালাগুলো, ঠিক আছে। ওখানে খুব সহজে লেখা আছে পয়েন্টগুলো, আপনারা খুব ইজিলি বুঝবেন। এরপরেও যদি না বুঝতে পারেন 2-একটা পয়েন্ট, তাহলে আমাকে জিজ্ঞেস করেন, ঠিক আছে। ও যেরকম কি প্রিন্সিপালের ভিতরে 1 নম্বরে আছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। হ্যাঁ, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটা হচ্ছে সব থেকে মানে নাম্বার 1 কি প্রিন্সিপাল অফ বাংলাদেশ ফরেন পলিসি, ঠিক আছে। এটা অবশ্যই কেউ মিস করেন না, কারণ এটা হচ্ছে 1 নম্বর কি প্রিন্সিপাল, ঠিক আছে। আচ্ছা, আরো ওখানে কয়েকটা নিচে পয়েন্ট লেখা আছে, আপনারা এরকম 3-4টে পয়েন্ট লেখেন আর কি, মার্কসের দিকে তাকাবেন, সেই অনুযায়ী আর কি লিখে দেবেন। স্যার পয়েন্টগুলোকে সাথে আচ্ছা, ডিসক্রাইবও করে দিতে হবে? স্ক্রাইব অল্প 1 লাইন মতো করেন আর কি, ঠিক আছে, 1 লাইন 2 লাইন করলে হবে। ওগুলো খুব ইজি জিনিস আর কি, পয়েন্টও যা বলছে আপনার মাথায়ও তাই, একদম একবারে ক্যাচ করতে পারবেন আর কি, ঠিক আছে, খুব সহজ জিনিস।
স্যার আচ্ছা, এখান থেকে কি চ্যালেঞ্জ গুলোও দেখবো ফরেন হ্যাঁ, পলিসি চ্যালেঞ্জ থেকে? গুলো দেখবেন। বাংলাদেশের ফরেন পলিসির মৌলিক নীতিমালা আর বাংলাদেশের ফরেন পলিসির চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ লাস্টের দিকে আছে দেখবেন ওই শিটে, মানে ওই স্লাইডে। ঠিক আছে? আচ্ছা, এগুলো ফরেন পলিসি গেল। এরপর হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশনের উপরে আমি আপনাদের দিছি প্রেজেন্টেশন। এই এজ অ্যান অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্ট সবাই কি আপনাদের কি প্রেজেন্টেশন সব গ্রুপ দিয়েছেন, এই 2 গ্রুপ ডি না আর স্যার, সি? আমাদের তো মিডের পরে নিতে চাইছে। আচ্ছা, আপনাদের পরে নেওয়ার কথা না? আচ্ছা, জি পরে স্যার, যদি নেওয়ার কথা থাকে তাহলে এর উপরে কি কেউ কোনো কাজ করছেন অলরেডি? আসাদ করছে স্যার। আচ্ছা, করছে। তাহলে যদি করে থাকে, যে যে করছেন সেই একটু আপনাদের সবাইকে শেয়ার দিয়েন, ঠিক আছে? তাহলে এখান এখান থেকে মূলত পড়বেন যে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন বা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সুবিধা এবং অসুবিধা, অ্যাডভান্টেজ এন্ড অ্যাডভান্টেজেস অফ বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশন। ঠিক আছে? আমাদের যে অবস্থান ভৌগোলিকভাবে, এই ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের সুবিধা এবং অসুবিধা কি, এগুলো আমি বেশ মানে 1 দিন 2 দিন মানে আলোচনা করছি আর কি। ঠিক আছে? যে আমাদের 3 দিকে ইন্ডিয়া ঘেরা, একদিকে মায়ানমার, হ্যাঁ, যার কারণে ইন্ডিয়া আমাদের পলিটিক্যালি নানান ঝামেলা করে, এবার বর্ডারের দিক থেকে ঝামেলা করে, এবার অর্থনৈতিক ভাবে আমাদের হচ্ছে যে আপনাদের কি বলে, আমরা হচ্ছে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ি, কারণ হচ্ছে যে প্রতিবেশী দেশ শক্তিধর, তারা ইচ্ছা করলে আমাদের মনে করেন পেঁয়াজ বন্ধ করে দেয় বা অন্যান্য যে সমস্ত আমাদের এসেনশিয়াল জিনিস আছে, তারা আমাদের যখন খুব জরুরি প্রয়োজন হয় তখন তারা দেয় না। ঠিক আছে? হ্যাঁ, আবার হচ্ছে যে আবার আমাদের থেকে তারা খুব কম প্রোডাক্ট নেয়। মানে আমরা প্রতিবেশী দেশ, আমরা অনেক প্রোডাক্ট তাদের ওখানে রপ্তানি করে আমরা আয় করতে পারি, কিন্তু তারা ওগুলো নেয় না, ইচ্ছা করে নেয় না। হ্যাঁ, কারণ আমাদের থেকে যদি ও বেশি পরিমাণে নেয় তাহলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হয়ে যাবো। এজন্য তারা সবসময় এরকম আমাদেরকে মানে কোণঠাসা করে রাখে আরকি। ঠিক আছে? কোণঠাসা করে রাখে যখন, যেন আমরা অর্থনৈতিকভাবে তাদের দিকে তাকায় থাকি আরকি, মুখাপেক্ষী থাকি। ঠিক আছে? জি স্যার, obedient রপ্তানি থাকি। রপ্তানি পণ্যের উপর অধিক কর হ্যাঁ, চাপাই দেয় স্যার। হ্যাঁ, হ্যাঁ, এইটা। তো এগুলো মূলত এই যে এই মানে ইকোনমিক দিকটাই বেশি আরকি। সুবিধাও ইকোনমিক, অসুবিধাও ইকোনমিক। এই দিকটা বেশি মাথায় রাখবেন। ঠিক আছে? স্যার পানি আর স্যার। হ্যাঁ, হ্যাঁ, পানিটাও আপনার ইয়ের সাথে সম্পর্কিত, ইকোনমিক। কারণ হচ্ছে যে আমাদের যখন ওই ইয়ে আপনার ফারাক্কার খুলে দেয়, গেট খুলে দেয় বা তিস্তার বাঁধ খুলে দেয়, ঠিক আছে? তখন হচ্ছে যে আমাদের এখানে বন্যা হয়, যার কারণে আমরা হচ্ছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই, কারণ তাদের প্রচুর পরিমাণে হচ্ছে যে ওখানে ওই জীবনযাত্রা ব্যাহত হয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, তখন হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হই। এগুলো হচ্ছে ইকোনমিক্স ইয়ের ভিতর, ইকোনমিক চ্যালেঞ্জের ভিতরে আসে বা ইকোনমিক ডিসঅ্যাডভান্টেজ অফ বাংলাদেশ জিওগ্রাফিক্যাল লোকেশন। ঠিক আছে? আচ্ছা, এরকম আপনার একটু চিন্তা করলে কিন্তু বুঝতে পারবেন, সাম্প্রতিক জিনিসগুলোর দিকে তাকাবেন যে কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের কোশ্চেন অবস্থানের টোটাল কারণে। কয়টা আসবে? প্রশ্ন মনে করেন একটা যদি 10 মার্ক থাকে তাহলে 4টা প্রশ্ন হবে, আর যদি সব 5 করে থাকে তাহলে 5টা। স্যার বুঝছেন? জিওগ্রাফিক্যাল আপনি জানেন না স্যার? হ্যাঁ, হ্যাঁ। আপনি তো জানেন স্যার। না, আমি শুধু সাজেস্ট করেছি, বাট আমার রাখবে কি না রাখবে পুরো মডারেশনের উপর ডিপেন্ড করবে। এই জন্য বলা হয়েছে যে সিলেবাসে যতটুকু আছে সবগুলো যেন পড়ে স্যার আসে। আপনি যেগুলো সাজেস্ট করছেন ওগুলো দিয়ে দেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই। স্যার তো তাইলে ওগুলাই দিচ্ছে। স্যার আপনার তো ওগুলাই সাজেশনটা দিচ্ছে। দিয়ে দেন স্যার। আচ্ছা, আমার সাজেশন বলেই তো দিচ্ছি এখন। স্যার আপনি বলেন। আমার সাজেশনই তো বলছি এতক্ষণ। অয়ন আমার স্যার, সাজেশন বলছি, ঠিক আছে? স্যার যে আমি সাজেশন তো আরো করছে কমাই কমাই সেগুলাই দিছি না, দিচ্ছে। এই যে কনস্টিটিউশনের সংজ্ঞা বাদ দিয়ে দিলাম, গভর্নমেন্টের সংজ্ঞা বাদ দিয়ে দিলাম, গভর্নমেন্টের কত প্রকার, ওইসব সব বাদ দিয়ে দিছি তো। ঠিক আছে? কনস্টিটিউশনে দিলাম শুধু আপনার আইডিয়াল কনস্টিটিউশনের বৈশিষ্ট্য, আর বাংলাদেশের কনস্টিটিউশন আইডিয়াল নাকি ব্যাড সেটা আপনাদের প্রমাণ করতে হবে ওই বৈশিষ্ট্যগুলোর আলোকে। ঠিক আছে? আচ্ছা, স্যার এরা এরপরে মনে হয় ফরেন মাত্র পলিসি। ঢুকছে। হ্যাঁ, হ্যাঁ। এরা মনে হয় মাত্র ঢুকছে স্যার। না কে স্যার, মাত্র আমি প্রথম ঢুকছে? থেকেই ছিলাম স্যার, আমি সবই শুনছি। আচ্ছা, বন্ধু আপনারা গ্যাঞ্জাম করেন না, গ্যাঞ্জাম করেন না। যে শুরু থেকে শুনছে তার কাছ থেকে শুনে নিন। ঠিক আছে? জি স্যার, আমরা এখন হচ্ছে কন্টিনিউ করি। ফরেন পলিসি গেল। আগে বলছি এগুলো কিন্তু খুব ইজি জিনিস, আপনারা একটু মনোযোগ দিয়ে পড়েন, খুব ভালোভাবে পাস করে আসতে পারবেন। ঠিক আছে? ভালো মার্কস পাবেন। খাতা আমি দেখবো, নো ওয়ারি। ঠিক আছে? সব টাচ করে আসবেন, আর বেসিক পয়েন্ট গুলো পড়ে যান। প্রশ্ন যেভাবে হোক না কেন আপনারা ঘুরে ফিরে মাথা একটু খাটিয়ে লিখে আসবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে জিওগ্রাফিক এরপরে লোকেশন হচ্ছে বললেন যে ওটা কি স্যার শুধু হ্যাঁ, ইকোনমিক অ্যাসপেক্টে নাকি অন্য কোনো অ্যাসপেক্টে পড়তে হবে? এটা মূলত ইকোনমিক আসপেক্টটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
আর যদি কালচারাল অ্যাসপেক্ট আসে, ঠিক আছে, কালচারাল অ্যাসপেক্ট আসলে এটা তো আপনার এক কথায় বলিউড, ঠিক আছে, বলিউড এবং একদম ইন্ডিয়ান স্যার। হিন্দি সিরিয়াল হিন্দি স্যার। হিন্দি সিনেমা, হিন্দি আপনার সিরিয়াল, হ্যাঁ, এগুলোর কারণে আমরা হচ্ছে কোণঠাসা আর কি, আমাদের চারিদিকে দিক থেকে তারা ঘেরা, আমাদের নিজস্ব সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, জি ঠিক আছে, স্যার, বাংলা সংস্কৃতি ইফতার যেটা। জলসার জীবন মানে হচ্ছে। স্যার যাই বলবে হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশের এসপেক্ট হচ্ছে এটা স্যার যা যা মাথায় আসে ওটা হচ্ছে মেন কি পয়েন্ট গুলো দিয়ে এক্সপ্লেন করে দিব। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, মানে স্যার এক্স্যাক্টলি। SWOT অ্যানালাইসিসের ওই কি পয়েন্ট গুলো দিলেই হচ্ছে, আর কিছু কিছু দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, কি কি পয়েন্ট গুলো হচ্ছে তা এখন সোয়াট অ্যানালাইসিস তো আমি তো আপনাদের তিনটা পার্সপেক্টিভে পড়াইছেন, ইকোনমিক, পলিটিক্যাল আর হচ্ছে যে কালচারাল, ঠিক আছে, তা আপনারা হচ্ছে যে পলিটিক্যাল দিক এখানে দিবে না, না দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ পলিটিক্যাল কোয়েশ্চেন এটা অ্যাভয়েড করে আর কি, ঠিক আছে। তো এখন স্যার হচ্ছে যে এখানে কি স্যার উল্লেখ করে দিবে? না না, উল্লেখ করে দিবে না, দিলে হচ্ছে যে আপনার ওই এরকম যে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশনের অ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ, ঠিক আছে, তখন আপনারা ওই দুইটা জিনিস থেকে উল্লেখ করবেন আর কি, আপনার ইকোনমিক আর কালচারাল, ঠিক আছে। জি স্যার, স্যার। ওই যে হ্যাঁ বলেন। জিওগ্রাফিক্যালের কি কোনো স্লাইড আছে? জিওগ্রাফিক্যাল, হ্যাঁ। জিওগ্রাফিক্যাল না, না জিওগ্রাফিক্যালের না। স্লাইড দিইনি, কারণ এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট করতে দিছি তো। ওকে হ্যাঁ, স্যার। আপনারা অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্ট, এই দুইটা আপনাদের ভিতরে কেউ কেউ অলরেডি করে ফেলেছে দেখেন, ঠিক আছে, তারটা একটু সবাই শেয়ার দিয়েন, ঠিক আছে, তাহলে মোটামুটি বুঝতে পারবেন। আর আমার কথা যদি এখন শুনে থাকেন তাহলে আর কিছু পড়া লাগবে না, ঠিক আছে, জাস্ট একটু মাথায় এ, এটা যদি, এটা কি আমার কথা কি রেকর্ড করছেন কেউ নাকি? স্যার রেকর্ড করছেন? জিওগ্রাফিক্যালেরটা আরেকবার স্যার বলা যাবে কি কি পড়বো? স্যার আর কি কোনো কিছু বাকি আছে নাকি ফুল কভার হয়ে গেছে আর কি, যেটা যেটা বলছিলেন আচ্ছা, বা আর আর দুইটা জিনিস আছে, আর দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে সোশিওলজিক্যাল এন্ড কালচারাল ট্রেডস অফ বাংলাদেশ। হ্যাঁ, আমি পরে একটা স্লাইড দিছি, ওই স্লাইডে দেখবেন হচ্ছে যে ঐতিহাসিকভাবে আমাদের এখানে, ঠিক আছে, আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার বা স্ট্রাটিফিকেশন বা শ্রেণী বিন্যাসকরণ বলে, হ্যাঁ, যেরকম হচ্ছে যে কি হচ্ছে আপনার আপার ক্লাস, মিডল ক্লাস আছে, লোয়ার ক্লাস, ওই সেটা একটু পড়লে বুঝতে পারবেন আর কি। এরপরে আপনার ধর্মীয় স্যার এটা তো আমাদের মনে আচ্ছা হয় দেওয়া হয়নি স্যার। আচ্ছা, আমি এই স্লাইডটা দিয়ে আচ্ছা দিয়েছি, স্যার, হ্যাঁ, এটা আবার দিবে আপনাদের, তারা। এটা স্যার আপনাদের এটা স্যার এটা এখান থেকে সহজ সহজ স্লাইড, সহজ স্লাইড, শোনেন, আগে ঘাবড়াই যান না, আগে ঘাবড়াই যান না, খুব ইজি জিনিস, ঠিক আছে। ওখানে আমি হচ্ছে স্লাইড নম্বর গুলো আমি উল্লেখ করে দিচ্ছি, এই স্লাইড গুলো পড়বেন, ওখানে স্লাইড অনেক বড়, বাট ওখানে 3 থেকে 4টা স্লাইড পড়লে হবে, মানে তার 4টা, এই কি বলা যায়, ওখানে স্লাইড আছে মোট আপনার কয়টা, 50টা মনে হয়, 50টা পেজ মনে হয়, পরে যেটা দিয়েছি আমি লাস্ট স্লাইডটা। হ্যাঁ, ওর ভিতরে আপনারা হচ্ছে যে 3 থেকে 4টা পেজ পড়লে হবে আর কি, আমি ওই 3 থেকে 4 পৃষ্ঠা মার্কিং করে আমি এখন আবার দিয়ে দিচ্ছি কোন কোন কত কত নম্বর পৃষ্ঠা পড়বেন আর কি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, স্যার আর একটু একটা জিনিস হচ্ছে যে, আর একটা জিনিস আপনাদের আসতে পারে, সেটা হচ্ছে যে যে এই গ্লোবালাইজেশন নাম শুনছেন সবাই? জি বিশ্বায়ন। স্যার। আচ্ছা, এটা এটা তার সংজ্ঞা জানতে চাবে না আপনাদের? এখানে কোনো সংজ্ঞাই না আসার সম্ভাবনা বেশি আর কি, ঠিক আছে, এটা জাস্ট ক্রিয়েটিভ প্রশ্ন হবে। হ্যাঁ, একটু ব্রড কোয়েশ্চেন, যার কারণে সংজ্ঞা জানতে চাবে না, না আসার সম্ভাবনা খুব বেশি। তো এরকম গ্লোবালাইজেশন টাচ করে কোনো জিনিস যদি জানতে চায়, সেটা হইতে পারে যে গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট কি বাংলাদেশের উপরে আর কি। হ্যাঁ, মানে বিশ্বায়নের কারণে বাংলাদেশের উপর কি প্রভাব পড়তেছে। বিশ্বায়ন জিনিসটা সবাই যদি বোঝেন, আমি আবার একটু বলছি, বিশ্বায়নটা হচ্ছে যে আপনার বর্ডারলেস ওয়ার্ল্ড, বা আপনার ওই যে কি বলে সীমানাহীন দুনিয়া বলে আর কি, সীমানাহীন পৃথিবী। এটা কিভাবে, আমাদের তো সীমানা একটা আছে আছে না, আমাদের তো বর্ডার আছে, ইন্ডিয়ার বর্ডার আছে, মায়ানমারের বর্ডার আছে, কিন্তু তারপরে বলছে যে বর্ডারলেস ওয়ার্ল্ড, মানে হচ্ছে সীমানাবিহীন পৃথিবী। এটা কিভাবে হয় দেখেন, এই যে আপনার ইন্ডিয়ান কালচার বাংলাদেশের ভিতরে ঢুকছে, সীমানা কি কোনো কাজে দিচ্ছে না। ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের দেশে আসতেছে, সীমানা কি ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে না কিন্তু। আবার আমাদের প্রোডাক্ট আমেরিকায় যাচ্ছে, এখানে কি সীমানা কোনো আপনার কি ব্যারিয়ার হচ্ছে না কিন্তু। তার মানে এইটাকেই বলা হয় আপনার বর্ডারলেস ওয়ার্ল্ড। দ্যাট মিনস আপনার বর্ডার আছে, কিন্তু প্রত্যেকটা এখন মানে বিশ্বটা হয়ে গেছে একটা গ্লোবাল ভিলেজ। হ্যাঁ, আপনি চাইলে আপনার প্রোডাক্ট যে কোনো জায়গায় পাঠাইতে পারছেন, আবার অন্য দেশের প্রোডাক্ট তারা আপনার দেশে পাঠাইতে পারছে, মানে এটাকেই বলা হয়েছে গ্লোবালাইজেশন। এটা যেরকম অর্থনৈতিক ক্ষেত্রে হয়, মানে প্রোডাক্টের ক্ষেত্রে হয়,
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়, আবার কালচারাল ক্ষেত্রে হয়। যেরকম বলিউড সংস্কৃতি নির্দ্বিধায় আমাদের এখানে ঢুকে পড়ছে। আমেরিকান হলিউড, এর জন্য কি আমাদের কি ওই কি বলা যায় বর্ডার ক্রস করা লাগছে বা কোনো ফর্মালিটি কি পালন করা লাগছে? লাগছে না। হলিউড মনে করেন তারা ইউটিউবে ছেড়ে দিয়েছে, বা এখন ওই যে নেটফ্লিক্স আছে না, নেটফ্লিক্স, এগুলো হচ্ছে যে আপনার বিশ্বায়নের সব থেকে বড় বড় হাতিয়ার আর কি। নেটফ্লিক্স বলেন, এদিকে আপনার বলিউড বলেন, হলিউড বলেন, এরপরে হচ্ছে যে আপনার এই যে কি বলা যায় বিভিন্ন যে আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম। আপনার হ্যাঁ আপনার ইকোনমিক যে অর্গানাইজেশন গুলো আছে, ওটিটি কালচারাল ওটিটি অর্গানাইজেশন গুলো আছে, এইসব অর্গানাইজেশন গুলো হচ্ছে যে পারস্পরিক চুক্তিবদ্ধ থাকে এবং পারস্পরিক সম্পর্ক হচ্ছে যে তৈরি করার মাধ্যমে এই পারস্পরিক যেই মানে যার যা আছে, হ্যাঁ ব্যবসায়িক প্রোডাক্ট বলেন বা যার সংস্কৃতি, যার হচ্ছে যে শিক্ষা, এই জিনিসগুলো তারা কিন্তু ইজিলি এক দেশ থেকে আরেক দেশে পাস করতে পারছে এবং নিতে পারছে, অ্যাকসেপ্ট করতে পারছে। আমরা যেরকম আমেরিকান এডুকেশন এখানে নিতে পারছি নির্দ্বিধায়, আবার তারা আমাদের দেখেন প্রোডাক্ট নিচ্ছে, মানে যার যেটা ঘাটতি আছে সে সেটা কিন্তু নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে গ্লোবালাইজেশন, ঠিক আছে? এখন এর একটা ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্ট আছে কি, যেরকম বলিউডের কারণে আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে যারা হচ্ছে শক্তিধর রাষ্ট্র, এদের পণ্য দিয়ে আমাদের দেশ হচ্ছে ছেয়ে যাচ্ছে, তখন আমাদের কি হচ্ছে, আমাদের নিজস্ব যে কুটির শিল্প, এবারে আমাদের নিজস্ব হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য যেগুলা আমাদের ক্ষুদ্র যে সমস্ত উদ্যোক্তা গুলা বা উদ্যোক্তা, তারা হচ্ছে যে আপনার কি হচ্ছে, তারা হচ্ছে কোণঠাসা হয়ে পড়ছে, কারণ বিদেশি পণ্য এখানে সয়লাভ। আপনার ওই যে কি বলে, এক কথা এগুলো আপনার খুব ইজিলি বুঝবেন আর কি। যেরকম জিলেট সহ ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে, আমেরিকান পণ্য, ওয়েস্টার্ন পণ্যগুলো দিয়ে আমাদের এখানে ভরা, যার কারণে যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন সেখানেও আমরা ক্ষতিগ্রস্ত, আবার কালচারাল দৃষ্টিকোণ থেকে যদি বলেন সেখানে আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের বাংলা সিনেমা প্রায় ধ্বংস, বাংলা নাটকটা কিছুটা ভালো, ঠিক আছে, কিন্তু সিনেমা দেখেন আমাদের প্রায় অকেজ হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার, গত কারণ এখানে গত 15 দিন স্যার বাসমতি রাইস খুঁজতেছি, ফরচুন ছাড়া অন্য একটাও পাই নাই স্যার। ইন্ডিয়ান এই যে ফরচুন ছাড়া এই একটাও পাই যে নাই। রিদওয়ান না, জি স্যার। রিদওয়ান ইজ এ ভেরি জিনিয়াস বয়। জি হ্যাঁ, স্যার। হিজ থিংকিং পাওয়ার ইজ ভেরি হাই। ওকে, ওকে। জি স্যার, জি স্যার, জি স্যার। মানুষজন রিদওয়ান খাইতে পারছে না, রিদওয়ান তো এগুলো নিয়ে অনেক বাসমতি খাওয়া অনেক লাগছে। রিদওয়ান অনেক চিন্তা করে, আমি জানি সে অনেক অ্যালার্ট, ঠিক আছে? তো এখন হচ্ছে যে এই যে রিদওয়ানের মাথা থেকে একটা ভালো পয়েন্ট আসছে, এগুলো এভাবে একটু চিন্তা করবেন, এটাই হচ্ছে গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট। তো আমি এগুলো কিন্তু বলে দিলাম, এগুলো আপনার প্রশ্ন দেখে ঘাবড়াবেন না, প্রশ্ন দেখে ঘাবড়াবেন না। স্যার আবেগের গ্লোবালাইজেশন বসে যদি দুই এক লাইন বাংলা লিখে ফেলি স্যার, নাম্বার দিয়েন স্যার। বাংলা বাংলা লেখা যাবে না, বাংলা লাগবেন না, ইংলিশেই টাচ করবেন সব, ঠিক আছে? স্যার স্যার আহ বাংলাদেশের ইতিহাস দুই এক লেখা লাইন যাবে। বাংলা লিখলে কি হয় স্যার? না না, এখানে স্যার এখানে হচ্ছে যে, হ্যাঁ, আরে ফোনেটিকে এখানে লিখবি, আমাদের কিছু রুলস ইংলিশে আছে তো। বাংলা লিখবি। হুম, এখন স্যার যে বাংলায় কনস্টিটিউশন আছে অনেক, আমাদের, স্যার বাংলাতে পারি স্যার, ইংলিশে অনেক দুর্বল তো স্যার, আমাদের মাঝে মাঝে দু আমাদের একটা ওয়ার্ড যদি বাংলিশ হয়ে যায় স্যার, একটু দেখেন স্যার। আচ্ছা, আপনারা আপনারা বেসিক জিনিসগুলো লিখে আসলে মার্কস পাবেন, সমস্যা নেই, ঠিক আছে? ইংলিশ ইজ ইনশাআল্লাহ নট স্যার, আওয়ার আপনি মাদার টাং, দেখলেই হবে স্যার। সো জাস্ট ট্রাই ইউর বেস্ট, ওকে, ট্রাই স্যার ইউর বেস্ট। কোশ্চেন কি এরকম হবে যে সিনারিও টাইপ দিয়ে দিবে, ওইটা থেকে হচ্ছে আমি মানে এক্সপ্লেন করব, নাকি ডিরেক্ট বলে দিবে? হ্যাঁ, টপিক দু হ্যাঁ, একটা কমাই দেন স্যার। না টপিক কমানোর কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে মডারেশনের পরে কোনটা থাকবে কোনটা রাখবে একমাত্র এখতিয়ার এক্সাম কমিটির, বুঝতে পারছেন? এখানে খুব বেশি নাই, আমি বলছি বেসিক জিনিসগুলো পড়ে যাবেন, বেসিক জিনিসগুলো পড়ে যাবেন, আর একটু চিন্তা করবেন আর কি, মানে ঢালাও মুখস্থ করবেন না, ঠিক আছে? 10 মার্কের যদি চিন্তা করে যাবেন। স্যার 10 মার্কের যদি কোনো কোশ্চেন আছে স্যার, ওটা স্যার কয় পেজ লিখবো, মানে কতটা এক্সপেক্ট করেন স্যার, এটা যদি একটু। আমার কাছে ওরকম কোনো পেজের লিমিট নাই, হ্যাঁ, বেসিক ইনফরমেশন গুলো লিখলেই মার্কস পাবেন, ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে? মানে স্যার আর আপনার কি একবার কিছু পুরো বাকি ইতিহাস আছে? লিখে 10 মার্কস দেখে পুরো মনে করেন যে এক খাতা দেখা যাচ্ছে 10 মার্কে শেষ করে দিলেন, নো নিড, ঠিক আছে? কোনো প্রয়োজন নেই। আপনার যদি মনে হয় যে না আমি 10 মার্কে দুই পৃষ্ঠার ভিতরে আমার মূল জিনিসগুলো সব চলে আসছে, আর বেশি লেখার দরকার নেই, ঠিক আছে? এই স্যার স্লাইড পেজ বলতে চাইছিলেন। স্লাইড পেজটা আমি এখন উল্লেখ করে দিচ্ছি। আমি আবার ওই ফরওয়ার্ড করে ওই স্লাইডের যেটা পরে দিছি স্লাইডটা, ওইটা এই করে দিবেন আর কি, ঠিক আছে? স্লাইড নাম্বার লাস্ট উল্লেখ দুইটা করে দিচ্ছি আপনার কোশ্চেন কি স্যার ওই স্লাইড থেকে পড়বো? হ্যাঁ হ্যাঁ, ওই স্লাইডে আছে। স্যার পরের স্লাইডে হচ্ছে তো 18টা পেজ আমাদের, ওইখানে ওই যে বাংলাদেশের 18? ফেস্টিভ্যাল, তারপরে কালচার, এগুলো সম্পর্কে বলছে। আচ্ছা, আপনারা কোন স্লাইড দেখছেন জানেন? আমি পাঠাইছি আপনাদের গ্রুপে।
জি স্যার। আচ্ছা 18টা হলে 18টা, তাহলে আমি অন্য স্লাইড মিস্টেক হয়ে গেছে, অন্য স্লাইডেরটা মিক্সড হয়ে গেছে। যাই হোক, তো 18টা হলে 18টাই, ঠিক আছে। 18 হলে 18, ওর থেকে আরো অনেক মাইনাসে যাবে, মানে 3 থেকে 4টা বা হয়তো সর্বোচ্চ 5টা হতে পারে। তার মানে আপনার হেডিং গুলো আমাদের বইলা দিয়েন তাহলে। হ্যাঁ ওই হেডিং গুলো আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। বাকিগুলো পড়তে থাকেন, আমি ওই দুইটা করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, ভয় পেন না, ঠিক আছে। সহজ জিনিস, আমি মেইন জিনিসগুলা ব্রিফিং দিয়ে দিছি, এখন একটু চিন্তা করে, না হলে রিদওয়ানের কাছ থেকে একটু পরামর্শ নেবেন। হ্যাঁ, রিদওয়ান অনেক চিন্তা করে, অনেক পড়ালেখা করে, ঠিক আছে। রিদওয়ানের কাছে কনস্টিটিউশনও পাবেন, ওর কাছে যে দেখবেন সবই আছে। কিন্তু রেদওয়ান প্রোভাইড করে সবাই। রেদওয়ান একা একাই সব নিচ্ছিস, আমাদেরকে দে। না, রিদওয়ান বিবাহিত ছেলে তো, রিদওয়ান